হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাম শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফার্স্টে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে স্যারের সাথে আজকে কথা বলেছি, স্যার প্রিন্সিপাল স্যার তোমাদের কিছু বলেছে পরীক্ষা নিয়ে? না ম্যাম, কিছু বলে নাই ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি যে এখন আসলে অ্যাকচুয়ালি যেহেতু তোমাদের কোনো পারমিশন নেই থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার যে ফিজিক্যাল ক্লাস করার জন্য, সেই জন্য আপাতত ফার্স্ট টার্মটা পোস্টপোন। আমরা আসলে অ্যাকচুয়ালি মনে হয় পরে একবারই একটা টার্ম নিয়ে নিব, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম একসাথে। যদি এর মধ্যে গভর্নমেন্ট ডিক্লেয়ার করে যে তোমাদের খোলা, তাহলে হয়তো একটা অল্টারনেট চিন্তা করতে হবে। আদারওয়াইজ স্যার বললো যে এখন যেহেতু তোমাদের কোনো পারমিশন নেই, সুতরাং ফিজিক্যাল পরীক্ষাটা নেওয়া যাচ্ছে না, আর অনলাইন পরীক্ষা নিয়ে আসলে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে আমরা হ্যালো জি ম্যাম। জি ম্যাম। তাহলে আমরা এখন সেকেন্ড টার্মের পড়াটাই পড়ে ফেলি, হ্যাঁ শুরু করে দিই, তারপরে ওকে ম্যাম। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ভাইরোলজি। প্রথমে ভাইরোলজি থেকে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ ভাইরাস এন্ড হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস। ডেফিনিশন যাওয়ার আগে আমরা শুধু একটু দেখি যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস। প্রত্যেকটা স্টেপ খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ হয় বা the difference of the bacteria and virus এর মধ্যে ভাইরাস প্রথমে যদি সেল নিয়ে চিন্তা করি, এই সেলুলার স্ট্রাকচার ব্যাকটেরিয়া হচ্ছে সেলুলার। ডায়ামিটারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাইক্রোমিটারের ডায়ামিটারটা হচ্ছে ভাইরাসের 0.02 to 0.2 মাইক্রোমিটার ডায়ামিটার। সেজন্য ভাইরাসকে আমরা দেখতে হলে লাইট মাইক্রোস্কোপে দেখতে পারি না, এটাকে আমরা দেখতে হয় ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে হয়। আর ব্যাকটেরিয়া হচ্ছে 1 to 5 মাইক্রোমিটার in diameter, that's why it is clearly seen by light microscope. Nucleic acid either DNA or RNA যে কোনো একটা থাকবে ভাইরাসের মধ্যে, কিন্তু both DNA and RNA present in bacteria. তাহলে ডায়ামিটার এটা দেখলাম, diameter very very important. Nucleic acid এটার মধ্যে দুটোই থাকবে, এটার মধ্যে either DNA অথবা RNA। স্লাইড হচ্ছে রাইবোজোম অ্যাবসেন্ট ভাইরাসের মধ্যে, প্রেজেন্ট ব্যাকটেরিয়ার মধ্যে যেটা 70 সাবইউনিট, এটা আর বলার দরকার নেই। প্রেজেন্ট অ্যাবসেন্ট মাইটোকন্ড্রিয়া দুটোতেই অ্যাবসেন্ট। নেচার অফ আউটার সারফেস আমরা সবাই জানি যে ব্যাকটেরিয়ার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে পেপটিডোগ্লাইকেন, আর ভাইরাসের স্ট্রাকচার আমরা একটু পরে দেখব, সেটা প্রোটিন ক্যাপসিড। কিছু কিছু ভাইরাসের মধ্যে এনভেলপ থাকে। তাহলে জেনেটিক স্ট্রাকচার যেটা আছে ভাইরাসের, তার বাইরে একটা প্রোটিন শেল থাকে যেটাকে আমরা ক্যাপসিড বলছি। আর কিছু কিছু ভাইরাসে আউটার একটা এনভেলপ থাকে যেটা লাইপোপ্রোটিন দিয়ে। ব্যাকটেরিয়া হচ্ছে পেপটিডোগ্লাইকেন। মেথড অফ রিপ্লিকেশন, ভাইরাসের দ্বারা যে রিপ্লিকেশনটা হয় সেটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে রিপ্লিকেশন, এটা আমরা রিপ্লিকেশন। আর এটা হচ্ছে বাইনারি ফিশন। এখান থেকে তোমার কোশ্চেন করবে রিপ্লিকেশন মানে কি, বাইনারি ফিশন। বাইনারি ফিশন মানে সবাই ধরে যাবে একটা থেকে দুটো হচ্ছে, আর রিপ্লিকেশন মানে একটা ভাইরাস থেকে নিউমারাস প্রোজেনি ভাইরাস ডেভেলপ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রিপ্লিকেশন। তবে একটা ভাইরাস ঢুকবে এবং আফটার রিপ্লিকেশন মিলিয়ন বিলিয়ন অফ ভাইরাসের প্রোজেনি বের হবে। ইন্টারফেরন তোমরা এর মধ্যে জানো, ইমিউনোলজিতে কিছুটা পড়েছি। ইন্টারফেরন মানে কোনো সাইটোকাইন। ইন্টারফেরন সেন্সিটিভ হচ্ছে ভাইরাসের বেলা। কিছু কিছু ক্রনিক ভাইরাল ইনফেকশন লাইক হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এগুলো সাধারণত ইন্টারফেরন দিয়ে ট্রিট করা হয়। আর হচ্ছে ইন্টারফেরন ব্যাকটেরিয়া বেলা সেন্সিটিভ। Antiviral drugs sensitive in case of virus, not sensitive in bacteria. Antimicrobial drugs sensitive in case of bacteria, not in virus. আরেকটা পয়েন্ট হচ্ছে যে পয়েন্টগুলো এখানে নেই, আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা যেটা গ্রো করাচ্ছি ভাইরাসকে আমরা গ্রো সেল লাইন কালচার, বিকজ ভাইরাস ইজ অবলিগেটরি ইন্ট্রাসেলুলার অর্গানিজম আর ব্যাকটেরিয়া হচ্ছে অর্ডিনারি মিডিয়াতে গ্রো করা হয়। তাহলে এই সমস্ত পয়েন্টগুলি খুব ইম্পর্টেন্ট। এমনি তো জিজ্ঞাসা করে ভাইরাসে যে মিডিয়াতে কোনটা গ্রো করে, ব্যাকটেরিয়া। আর অর্ডিনারি মিডিয়াতে ভাইরাস গ্রো করতে পারে না, কারণ ভাইরাস হচ্ছে অবলিগেটরি ইন্ট্রাসেলুলার অর্গানিজম। দ্যাটস ওয়াই ভাইরাসকে গ্রো করাতে হলে
যেটা গ্রো করতে হবে সেটা হচ্ছে সেল লাইন কালচার, সেল লাইন কালচার। আর ব্যাকটেরিয়ার বেলাতে তোমরা জানো মিডিয়াতে ইন্টারফেরন সেন্সিটিভ হচ্ছে ভাইরাসের বেলা, এটার বেলা না অ্যান্টিভাইরাল নামের সাথে মিল আছে ভাইরাসের বেলা, and অ্যান্টি ব্যাকটেরিয়াল হচ্ছে ব্যাকটেরিয়া। So these are the important point, differentiating point between bacteria এবং ভাইরাস। খুব মনে রাখতে হবে প্রত্যেকটা স্টেপ। নাও ডিফাইন ভাইরাস, ভাইরাসকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? প্রথমেই আমরা বলবো ভাইরাস আর দ্য স্মলেস্ট ইনফেকশাস এজেন্ট। ভাইরাস হচ্ছে আরো স্মলেস্ট যেটা আছে সেটার নাম কি? ভিরিয়াম, তাই না? আমরা যে ইনফেকশাস এজেন্ট গুলি আমরা বলি সেটার মধ্যে কি কি আছে? যেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ফাঙ্গাই, তারপরে প্যারাসাইট, তারপরে ভাইরাস। ভাইরাসের যে আরো স্মলেস্ট হচ্ছে ভিরিয়াম, এটা আমরা দেখবো পরে। তাহলে ভাইরাস আর স্মলেস্ট ইনফেকশাস এজেন্ট 20 to 300 ন্যানোমিটার ইন ডায়ামিটার। যদি ন্যানোমিটারে করি আর মাইক্রোমিটারে করলে 0.02 to 0.2 and contain only one kind of nucleic acid, either RNA or DNA at their genome. জেনোমের ভিতরে যেটা থাকে নিউক্লিক অ্যাসিড, either RNA or DNA. This nucleic acid in encase in a protein shell. এটাকে আমরা বলছি ক্যাপসিড, which is surrounded by lipid containing membrane. The infectious unit is called the virion. এই যে পুরো যে ভাইরাসের স্ট্রাকচার, যেটা ইনফেকশাস ইউনিট, এটাকে আবার বলা হচ্ছে ভিরিয়ন। তাহলে ভাইরাসের যে ডেফিনিশন, এটা কিন্তু এটাই বলতে হবে, স্মলেস্ট ইনফেকশন এজেন্ট 20 to 300 ন্যানোমিটার অথবা 0.02 থেকে 0.2, one kind of nucleic acid engages by a protein shell. কিছু কিছু ভাইরাস আছে যারা হচ্ছে লিপিড কন্টেনিং মেমব্রেন দিয়ে তৈরি, আর ইন্টার ইনফেকশাস ইউনিট ইজ কল্ড দ্য ভিরিয়ন। এটা হচ্ছে তার ডেফিনিশন। এটা হচ্ছে ডেফিনিশনের বাইরে। ভাইরাস আর inert in the extracellular environment because they are obligatory intracellular organism. They replicate only on living cell because they cannot synthesize their own enzyme and protein for replication. তাহলে কেন ভাইরাসকে obligatory intracellular organism বলা হচ্ছে? Because they cannot synthesize their own enzyme and protein for replication. তারপরে দেখা যাচ্ছে ওদের কিছু কিছু প্রোটিন এবং এনজাইম থাকে। তাহলে ইনার থাকবে এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্টে, রিপ্লিকেট করবে অনলি অন লিভিং সেল। যেকোনো অব্লিগেটরি ইন্টারসেলুলার বেলায় কেন অব্লিগেটরি বলা হচ্ছে এই কথাতে অ্যান্সারটা এটাই হবে, দে ক্যান সিনথেসাইজ देयर ওন এনজাইম এন্ড প্রোটিন ফর রিপ্লিকেশন। নাও দ্য স্ট্রাকচার অফ দ্য ভাইরাস। স্ট্রাকচার করার আগে একটু ছবিটা আমরা দেখি, যেটাকে আমি কোর বলা হচ্ছে। সেরকম ভাই পয়েন্টার হবে। কোর যেটা আমরা চাচ্ছি, কোরটা হচ্ছে কোর মানে যেটা মধ্যে জেনোম থাকে সেটাকে আমরা বলছি কোর, আইদার ডিএনএ অর আরএনএ। তাহলে তার বাইরে একটা দেখো প্রোটিন শেল আছে, কোরকে সারাউন্ড করে যে প্রোটিন শেল আছে সেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। এই ক্যাপসিড অ্যাকচুয়ালি যদি আন্ডার মাইক্রোস্কোপে আমরা দেখি কতগুলি ইউনিট দেখা যায়, যাকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। আর কিছু কিছু ভাইরাসের নিচে ছবিটা তুলে দেখো, কিছু ভাইরাসের একটা আউটার এনভেলাপ আছে, লাইপোপ্রোটিন এনভেলাপ, আর কিছু ম্যাট্রিক্স প্রোটিন আছে, ম্যাট্রিক্স প্রোটিন যেগুলি সব রিপ্লিকেশনে হেল্প করে। আর একটা হচ্ছে টোগুমেন্ট, সেটা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড এন্ড এনভেলাপের মাঝখানে থাকে, যেটা হচ্ছে রেগুলেটরি প্রোটিন। এগুলো হচ্ছে রিপ্লিকেশনে হেল্প করে। কোর, এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে কোর। কোরের ভিতরে কি থাকে? নিউক্লিক অ্যাসিড, আইদার আরএনএ অর ডিএনএ। তার বাইরে যেটা আছে সেটা হচ্ছে প্রোটিন শেল, এটাকে আমরা বলছি ক্যাপসিড। আর ক্যাপসোমিয়ার হচ্ছে দেখো স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য ক্যাপসিড, যাকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। আর নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড দুটো মিলে নিউক্লিও ক্যাপসিড বলা হয়। কিছু রেগুলেটরি, আর সবচেয়ে বাইরে কিছু কিছু ভাইরাসের এনভেলাপ থাকে, লিপিড এনভেলাপ। আর কিছু আছে রেগুলেটরি প্রোটিন, ম্যাট্রিক্স প্রোটিন, আর হচ্ছে স্পাইকও থাকে কিছু কিছু ভাইরাসে। সেগুলো হচ্ছে সব ভাইরাসে থাকবে না, স্পাইক প্রোটিন
কার আছে এখন তো বলতে পারবে তোমরা না, একটা ভাইরাসের নাম বলতে পারবে যে স্পাইক প্রোটিন আছে, নাম জানা আছে? যেটা জেনোমিক স্ট্রাকচার, আর যেটা ডকুমেন্ট আছে যেটা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড এবং এনভেলপের মাঝখানে একটা রেগুলেটরি প্রোটিন যাতে হচ্ছে ডকুমেন্ট। আর আমি একটা কোশ্চেন করেছিলাম যে স্পাইক প্রোটিন কার কার আছে স্পাইকের মতো, এই দেখো এনভেলপের বাইরে একটা স্পাইক প্রোটিন আছে। এখন একটু খুব এটা নিয়ে খুবই, সেই ভাইরাসটার নাম কি? করোনা ভাইরাস। হ্যাঁ, সেটাই বলো করোনা ভাইরাস। দেখো স্ট্রাকচারের মধ্যে আমরা একটা একটা করে আসি। স্ট্রাকচার হচ্ছে ক্যাপসিড, যেটা আমরা প্রথম, আচ্ছা প্রথমে হচ্ছে কোর। কোর নাম্বার 1, কোর কন্টেন আইদার ডিএনএ অর আরএনএ, একটু পূর্বে লিখলে হবে। তাহলে স্ট্রাকচারের মধ্যে ফার্স্ট হচ্ছে কোরের মধ্যে কি থাকবে? জেনোমিক স্ট্রাকচার আইদার ডিএনএ অর আরএনএ। তারপরে আসো ক্যাপসিড নাম্বার 2। ক্যাপসিড মানে কোরের বাইরে যে প্রোটিন শেল, তাকে আমরা ক্যাপসিড বলছি। এটার কি ইম্পর্টেন্স? প্রোটিন শেল অর কোর দ্যাট enclose the nucleic acid genome, এটা তো জানা কথা। It protect the genomic structure and mediate the attachment of the virus to the specific receptor. Capsid is antigenic and induce neutralizing antibody and activate the CD8 cell to kill virally infected cell. Very, very important. তোমাকে জিজ্ঞাসা করবে ক্যাপসিডটা কি জিনিস and what are the function of the capsid. তাহলে ক্যাপসিড হচ্ছে জেনেটিক স্ট্রাকচার, কোরের বাইরে একটা প্রোটিন শেল। এটার নাম্বার 1 ফাংশন হচ্ছে ইট প্রোটেক্ট দ্য জেনোমিক ম্যাটেরিয়ালস। নাম্বার 2 হচ্ছে মিডিয়েট দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ভাইরাস টু দ্য স্পেসিফিক রিসেপ্টর। নাম্বার 3 হচ্ছে যেহেতু প্রোটিন এটা অ্যান্টিজেনিক, এটার এগেইনস্ট একটা অ্যান্টিবডি তৈরি হবে। আর লাস্ট ওয়ান হচ্ছে নাম্বার 4, অ্যাক্টিভেট দ্য সাইটোটক্সিক টি সেল টু কিল দ্য ভাইরালি ইনফেক্টেড সেল। তাহলে এটা যেহেতু অ্যান্টিজেনিক, এটা কোন সেলকে অ্যাক্টিভেট করবে? CD8 সেল। CD8 সেল যখন অ্যাক্টিভেট হবে, তুমি ইমিউনোলজি পড়েছো, তাহলে সেটা কিল করবে, রিকগনাইজ করবে ভাইরাল ইনফেক্টেড সেল এন্ড কিল দেম। তাহলে এটা ভাইরাল ইনফেক্টেড সেলকে কিভাবে রিকগনাইজ করবে? CD8 সেল। সাইটোটক্সিক টি সেল কিভাবে, হাউ ইট রিকগনাইজ দ্য ভাইরাল ইনফেক্টেড সেল? কে বলতে পারবে দেখি? MSC1 molecule. বলো বলো। MHC class 1 protein. molecule. ভেরি গুড, এমএসসি ক্লাস 1 প্রোটিন। তারপরে এটা দিয়ে সে এটা যেহেতু ভাইরাস গুলিকে চেনার জন্য অলওয়েজ CD8 সেল এবং এমএসসি ক্লাস 1 কিভাবে কিল করবে ভাইরাল ইনফেক্টেড সেলকে? CD8 সেল, পারফোরিন এবং গেঞ্জাইম। তাহলে সে তাকে রিকগনাইজ করবে, কারণ তার কি আছে? এমএসসি ক্লাস 1 প্রোটিন, সেটা দিয়ে সে রিকগনাইজ করবে, কিল করবে বাই পারফোরিন এবং গেঞ্জাইম। ভেরি গুড। তাহলে তুমি সব মানে পড়ছো, বোঝা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তার ফাংশন নাম্বার 1 2 3 4। এভাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা, টিচাররা খুব জানতে চায় যে এটা জিনিস। তাহলে CD8 সেল দুটো সেলকে আমরা ভাইরাল ইনফেক্টেড টিউমার সেল এবং গ্রাফট, এই তিনটার এগেইনস্টে কাজ করে, কারণ ওরা অলওয়েজ ক্লাস 1 এমএসসি দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে। তোমরা মনে রাখবে ইন্ট্রাসেলুলার অর্গানিজমের এগেইনস্টে CD4 অথবা হেল্পার সেল কাজ করতে পারে না, কারণ ওটার ভিতরে হেল্পার সেল মানে হিউমারাল ইমিউনিটি কাজ করতে পারে, হিউমারাল ইমিউনিটি ওখানে ঢুকতে পারে। তাহলে ইন্ট্রাসেলুলার অর্গানিজমের এগেইনস্টে যারা কাজ করবে তারা হচ্ছে কি? সাইটোটক্সিক টি সেল অথবা সেল মিডিয়েটেড ইমিউনিটি। তাহলে ক্যাপসিড আমরা দেখলাম এটা কি জিনিস, এটা ফাংশন কি সেটা। আর এটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার অফ দ্য ভাইরাস। ছবি পরীক্ষায় ছবি দেওয়া হয়, এগুলো আইডেন্টিফাই করতে বলা হয়। আর যদি স্ট্রাকচার আসে কখনো রিটেনে, তখন তোমাদের কিন্তু এই ছবিটা ড্র করে পয়েন্টগুলি চটচট করে লিখে ফেলতে হবে। তারপরে দেখো, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাপসোমিয়ার। Capsomer represent cluster of the polypeptide morphological units seen on the surface of the virus particle. তার মানে ক্যাপসিডের
মরফোলজিক্যাল ইউনিটকে আমরা বলছি ক্যাপসুমিয়ার। তারপরে দেখুন নাম্বার 3, nucleic acid genome and capsid protein is called the nucleocapsid. দুটো একসাথে যেটা হচ্ছে, the arrangement of the capsomere give the structure geometrical symmetry. এই যে ক্যাপসোমিয়ার গুলি হচ্ছে সেগুলি ভাইরাল স্ট্রাকচার গুলি আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে নিউক্লিক অ্যাসিডের মধ্যে কিভাবে থাকবে। টু ফর্ম অফ সিমেট্রি, একটা হচ্ছে ইকোসিড্রিক হাইড্রা, এটা হচ্ছে 20 অ্যাঙ্গেল তৈরি করবে, আর এটা হচ্ছে হেলিক্যাল স্ট্রাকচার। ক্যাপসোমিয়ার অ্যারেঞ্জ ইন এ হলো কয়েল দ্যাট অ্যাপিয়ার রাউন্ড শেপ। ছবিটা আমরা একটু দেখি, তাহলে এটা আমি কি বলতে চাচ্ছি, এটা একটু জেনে রাখার জন্য, অত ইম্পর্টেন্ট না। তাহলে ক্যাপসোমিয়ারের অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে দুটো হচ্ছে, একটা হচ্ছে ইকোসিহেড্রাল আর একটা হচ্ছে হেলিক্যাল। ইকোসিহেড্রাল মধ্যে হচ্ছে 20 অ্যাঙ্গেল তৈরি করবে, আর হেলিক্যাল মানে তোমরা বুঝতেই পারছো। তাহলে দেখো একটু ছবিটা একটু দেখি। তাহলে এই যে উপরে যেগুলো আছে দেখো অ্যাঙ্গেলের মতো, যেটা এই যে দেখো 6, 8, এগুলো হচ্ছে ইকোসিহেড্রাল, আর এটা হচ্ছে হেলিক্যাল স্ট্রাকচার। হেলিক্যাল স্ট্রাকচার, তাছাড়া এই যেগুলি হচ্ছে ইকোসিহেড্রাল, এগুলো হচ্ছে হেলিক্যাল স্ট্রাকচার। তাছাড়া আর কিছু কিছু একটু ডিফারেন্ট আছে, সেগুলো আমরা পরে পার্টিকুলার ভাইরাসের বেলায় ডিসকাশন। ক্যাপসোমিয়ার বললাম আমরা, পরে বলি, তাহলে হচ্ছে নিউক্লিক অ্যাসিড জেনোমিক ক্যাপসোমিয়ার উপর ডিপেন্ড করে স্ট্রাকচার হচ্ছে যে জেনোমের ভিতরে, জেনোমের ভিতরে না মানে যেটা ক্যাপসোমিয়ার স্ট্রাকচারটা রিপ্রেজেন্ট করছে দুইভাবে। আর এখন দেখো যেটাকে আমরা বলছি ম্যাট্রিক্স প্রোটিন, একটা রেগুলেটরি প্রোটিন, আর এটা হচ্ছে টোগোমের। আর দ্য রেগুলেটরি প্রোটিন ইন দ্য ভিডিও which is located between the nucleocapsid and the envelope. আমরা ছবির ভিতরে আবার একটু আসি, এই যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে ম্যাট্রিক্স প্রোটিন, কিন্তু সবই রেগুলেটরি প্রোটিন। আর টোগোমেন্টের কথাটা এখানে লেখা নাই, সেটা হচ্ছে রেগুলেটরি প্রোটিন, আর লাইপোপ্রোটিন কিছু কিছু ভাইরাসের বেলা থাকে। আর এনভেলপ, যেটা লাইপোপ্রোটিন এনভেলপ that surrounds some virus particle. লাইপোপ্রোটিন মানে লিপিড পোর্শন ফ্রম দ্য হোস্ট সেল, এন্ড প্রোটিনটা হচ্ছে ভাইরাসের নিজস্ব। তাহলে দুটো পোর্শন আছে, যেমন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আউটার মেমব্রেনের মধ্যে দুটো প্রোটিন, একটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড, লিপিডের একটা কাজ, প্রোটিনের একটা কাজ। সেরকম এখানেও এনভেলপের মধ্যে কম্পোজিশন হচ্ছে লাইপোপ্রোটিন, লিপিড পোর্শনটা সে হোস্ট সেল থেকে পাচ্ছে, আর প্রোটিনটা হচ্ছে ভাইরাসের নিজস্ব। তাহলে এটা হচ্ছে এনভেলপ। Lipid derived from the host cell membrane and protein is virus specific. Envelope একটু পরে আবার আর কিছু কিছু প্রোটিন আছে, internal virus protein আর structural protein, that is the capsid protein of the envelope virus. Other protein কিছু কিছু আছে enzymatic protein, polymerase that synthesize the virus messenger RNA. তাহলে আমি যখন রিপ্লিকেশন দেখবো তখন দুটি টার্ম আমরা ইউজ করবো, একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন, এখানে একটু স্পেলিং ভুল আছে, আর কিছু আছে স্ট্রাকচারাল প্রোটিন, আর কিছু আছে এনজাইমেটিক প্রোটিন। স্ট্রাকচারাল প্রোটিন বলতে আমরা ক্যাপসিড প্রোটিন এগুলিকে বোঝাচ্ছি, আর যেগুলি এনজাইমেটিক প্রোটিন সেটা হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ অথবা ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, দে আর সবাই তাদের রিলেটেড টু দ্য রিপ্লিকেশন অফ দ্য ভাইরাস। These are the structure. The structure খুব সিম্পল, একটা হচ্ছে আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে কোর যার মধ্যে জেনোম থাকবে, কোরকে সারাউন্ড করে যেটা আছে সেটা হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিডের ইম্পর্টেন্স হচ্ছে কোরকে সে প্রোটেকশন দিবে। তারপরে কি হচ্ছে অ্যাটাচমেন্ট টু দা স্পেসিফিক সাইট। নাম্বার 3 হচ্ছে অ্যান্টিজেনিক, তার এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হবে। আর এটা কি হচ্ছে, এটা হেল্প দেওয়া অথবা স্টিমুলেট দ্য সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল যে মাত্র স্টিমুলেটেড হয়ে যাবে সে ভাইরাসকে চিনবে, যেহেতু তার গায়ে এমএসসি ক্লাস 1 থাকবে, এবং তারপরে সে তাকে কিল করে ফেলবে। তাহলে এগুলি হচ্ছে তার ক্যাপসোমিয়ার হচ্ছে দ্য মরফোলজিক্যাল ইউনিট। ক্যাপসোমিয়ার উপর ডিপেন্ড করে
বিভিন্ন শেপ হতে পারে, সেটা হচ্ছে কোনোটা 20 অ্যাঙ্গেল হতে পারে, কোনোটা 6 অ্যাঙ্গেল হতে পারে, কোনোটা হেলিক্যাল স্ট্রাকচার ডেভেলপ করতে পারে। কিছু কিছু ভাইরাসে যেটা হচ্ছে লাইপোপ্রোটিন এনভেলপ থাকে, সেটা লিপিড কোষটা থেকে, প্রোটিন হচ্ছে ভাইরাসের ভাইরাস স্পেসিফিক। আর কিছু রেগুলেটরি প্রোটিন আছে, that matrix protein and tubular. So these are the structure of the virus. খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব বেশি জিজ্ঞাসা করা হয়। তারপরে জিজ্ঞাসা করবে স্ট্রাকচারাল প্রোটিন বলতে তুমি কি বুঝি। স্ট্রাকচারাল প্রোটিন মানে জেনম, তারপর ক্যাপসিড, ক্যাপসোমিয়ার, এগুলো হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন। আর এনজাইমেটিক প্রোটিন মানে আরএনএ পলিমারেজ, যেগুলো হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ অথবা ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ অথবা আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। These are the enzymatic protein. Both enzymatic protein are responsible for the virus replication. Help to be responsible by help in virus replication. এনভেলপ আমরা দেখলাম। এখন এখান থেকে দেখো যে স্ট্রাকচারটা শেষ হয়ে গেল, এখন যে এনভেলপ ভাইরাসের বেলায় জিজ্ঞাসা করবে এটা কিসে সেন্সিটিভ। এনভেলপ ভাইরাস আর মোর সেন্সিটিভ টু হিট, ড্রাইং, ডিটারজেন্ট এন্ড লিপিড সলভেন্টস such as the alcohol and ether. এই রিলেশন আমি একটু বলে দিচ্ছি। এনভেলপ ভাইরাস গুলো অনেক বেশি সেন্সিটিভ হিট, ড্রাইং, ডিটারজেন্ট, লিপিড সলভেন্ট such as alcohol এবং ether. Envelope virus. That's why envelope virus are most of the envelope virus are transmitted by direct contact via the blood and body fluid. যেহেতু ওরা এনভায়রনমেন্টে অনেক বেশি সেনসিটিভ, সেজন্য এই রুটে ট্রান্সমিশন করেই তারা প্যাথোজেনেসিস করতে পারে। আর যারা নন এনভেলপ ভাইরাস, দে ক্যান সার্ভাইভ লঙ্গার ইন দ্য এনভায়রনমেন্ট, অনেক দিন পর্যন্ত এনভায়রনমেন্টে থেকে যায়। সো দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড বাই দ্য ফিকো ওরাল রুট। এই রুটে ট্রান্সমিশন করে ওরা প্যাথোজেনেসিস করতে পারে। খুব ইম্পর্টেন্ট এই দুটো কথা। তাহলে এনভেলপ ভাইরাস যেহেতু খুব সেনসিটিভ, কিছু কিছু সেনসিটিভ একটু আগেই বললাম, সেজন্য ওদের রুট অফ ট্রান্সমিশন হচ্ছে প্যারেন্টাল। আর যারা নেকেড, দ্যাট মিন্স দ্য নন এনভেলপ ভাইরাস, অনেকদিন পর্যন্ত এনভায়রনমেন্টে থাকে, ট্রান্সমিটেড বাই দ্য ফিকো ওরাল রুট। What do you mean by virion? The complete infectious unit of a complete virus particle is called the virion. স্ট্রাকচার আমরা এটা দেখে ফেললাম, তার পাশাপাশি আমরা দেখি এটিপিক্যাল ভাইরাস স্ট্রাকচার। এতক্ষণ যেটা আমরা বললাম সেটা হচ্ছে একটা টিপিক্যাল ভাইরাসের স্ট্রাকচার। এর বাইরে এটিপিক্যাল ভাইরাসের স্ট্রাকচার, ব্যাকটেরিয়া বলে যেমন আমরা এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল বলি, সেরকম এটা এটিপিক্যাল ভাইরাস স্ট্রাকচার কিছু কিছু আছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ডিফেক্টিভ ভাইরাস। এগুলো ভাইরাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে টিপিক্যাল ভাইরাস স্ট্রাকচারটা আমরা দেখলাম। এখন হচ্ছে এটিপিক্যাল ভাইরাস স্ট্রাকচার, মানে তার সাথে কিছু ডিসিমিলার আছে। নাম্বার 1 হচ্ছে ডিফেক্টিভ ভাইরাস। ডিফেক্টিভ ভাইরাস দেখো এটাকে কাকে বলবে? কম্পোস্ট অফ দ্য ভাইরাল নিউক্লিক অ্যাসিড এন্ড প্রোটিন বাট ক্যান নট রিপ্লিকেট উইদাউট এ হেল্প অফ দ্য ভাইরাস। তাহলে তো সবই আছে, ভাইরাস, নিউক্লিক অ্যাসিড এন্ড প্রোটিন, তার ইজিলি রিপ্লিকেশন করার কথা, বাট দে ক্যান নট রিপ্লিকেট উইদাউট দ্য হেল্প অফ দ্য হেল্পিং ভাইরাস। এক্সাম্পলের মধ্যে আমরা বলছি হেপাটাইটিস ডি ভাইরাস। হেপাটাইটিস ডি ভাইরাস কখনোই নিজে নিজে রিপ্লিকেট করতে পারে না, কার হেল্প লাগেও? হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস ছাড়া হেপাটাইটিস ডি ভাইরাস নিজে রিপ্লিকেট করতে পারে, সেজন্য এটাকে বলা হচ্ছে ডিফেক্টিভ ভাইরাস, সবকিছু থাকার পরে। তাহলে সেটা কেন পারে না? ডিফেক্টিভ ভাইরাস ইউজুয়ালি হ্যাভ এ মিউটেশন or deletion of a part of their genetic materials. Genetic materials তা ঠিকই আছে, কোনো একটা পোরশন তার মিউটেশন হয়ে গেছে অথবা ডিলিশন হয়ে গেছে, যার কারণে সে রিপ্লিকেট করতে পারে না নিজে নিজে উইদাউট দ্য হেল্প অফ দ্য হেল্পিং ভাইরাস। তাহলে হেপাটাইটিস ডি কেন রিপ্লিকেট করতে পারে না, কেন ডিফেক্টিভ ভাইরাস? Because they have a mutation or a deletion of a part of the genetic materials. আর যে হেল্পিং ভাইরাসটা আছে সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। তাহলে হেপাটাইটিস বি ভাইরাসের হেল্প নিয়ে হেপাটাইটিস বি ভাইরাস রিপ্লিকেট করতে পারে, এর জন্য এটাকে বলা হচ্ছে ডিফেক্টিভ ভাইরাস। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুডো ভিরিয়ন, সুডো মানে হচ্ছে ফলস, ভিরিয়ন মানে জানছে contain host cell DNA instead of virus DNA
উইদিন দ্য ক্যাপসিড। তাহলে সুডো ভেরিয়েন্ট মানে ভাইরাসের জেনোমের মধ্যে ভাইরাসের কোরের ভিতরে ভাইরাসের জেনোমিক স্ট্রাকচারটা থাকার কথা, এটা না থেকে হোস্ট সেল ডিএনএ থাকছে ইনস্টেড অফ দ্য ভাইরাস জিয়া, এটাকে বলা হচ্ছে সুডো ভেরিয়েন্ট। আর ভেরিয়েন্টটা কাকে বলে? কনসিস্টস অফ দ্য নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড ঠিকই আছে কিন্তু কোনো প্রোটিন কোডটা নেই, ক্যাপসিডটাও নেই, এটাকে বলা হচ্ছে ভেরিয়েন্ট। এটার এক্সাম্পল হচ্ছে প্ল্যান্ট ভাইরাসেস। তাহলে ভেরিয়েন্টসটা হচ্ছে কনসিস্টস অফ দ্য নিউক্লিক অ্যাসিড without a protein code, that the plant viruses. তারপরে যেটা বললাম সেটা হচ্ছে ভেরিয়েন্ট। Virions কিরকম জিনিস? Virions are small infectious particles that are composed solely of protein. শুধুমাত্র তার কি প্রোটিন থাকবে? নো নিউক্লিক অ্যাসিড। তার মানে তার জেনোমিক স্ট্রাকচারের মধ্যে তার জেনোমিক স্ট্রাকচারটা থাকবে না, কিন্তু তার একটা প্রোটিন কোড থাকবে, তাহলে সে কাজ করতে পারবে না। এটাকে বলা হচ্ছে ভেরিয়েন্ট। Virion mediated disease কে বলা হচ্ছে পুরো। Virion হচ্ছে সবচেয়ে ইনফেকশাস স্মল ইনফেকশাস এজেন্ট। তাহলে এটা কি? এটার ভিতরে প্রোটিন কোডটা থাকবে বাট নো ডিটেক্টেবল নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে আমরা পিরিয়ন বলছি। এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি? পিরিয়ন মেডিয়েটেড ডিজিজ। পিরিয়ন দিয়ে কি কি ডিজিজ হতে পারে? সুজোরফিল জ্যাকব ডিজিজ, আরেকটা হচ্ছে পুরো। এই দুটো মনে রাখতে হবে, অথবা না মনে রাখলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা কি জিনিস সেটা মনে রাখতে হবে। তাহলে এটার মধ্যে প্রোটিন কোড আছে কিন্তু কোনো নিউক্লিক অ্যাসিড নাই। এক্সাম্পল হচ্ছে সুজোরফিল জ্যাকব ডিজিজ এন্ড পুরো। ম্যাড কাউ ডিজিজের নাম তোমরা শুনেছো, ওগুলি হচ্ছে পিরিয়ন মেডিয়েটেড ডিজিজ। দেখো আমাদের এটিপিক্যাল ভাইরাস স্ট্রাকচারের মধ্যে আমরা কয়টা পেলাম? একটা হচ্ছে ডিফেক্টিভ ভাইরাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুডো ভিরিয়ন, ভিরিয়ন এবং পিরিয়ন। তারপরে দেখো রিপ্লিকেশন। নাও দ্য রিপ্লিকেশন অফ দ্য ভাইরাস। রিপ্লিকেশনের মধ্যে স্টেপগুলো একটু দেখো, তাহলে কিভাবে সে রিপ্লিকেট করে। একটা হচ্ছে অ্যাটাচমেন্ট এন্ড পেনিট্রেশন বাই ভিরিয়ন। যে ছবিটা আমরা আগে দেখি তারপরে ইজি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তার রিপ্লিকেশন। রিপ্লিকেশন মানে একটা ভাইরাস থেকে অনেকগুলি প্রোজেনিক ভাইরাস তৈরি হয়। ওখানে একটা ভাইরাস দেখাচ্ছে যে অ্যাডিনো ভাইরাস, যেগুলো ফার্স্ট কাজ হচ্ছে তার ক্যাপসিড যে প্রোটিনটা আছে সেটা দিয়ে সে স্পেসিফিক সেলের সাথে সে বাইন্ড করে, ঠিক আছে? বাইন্ড করে সেলের ভিতরে সে ঢুকবে, এটাকে বলা হচ্ছে পেনিট্রেশন। তাহলে অ্যাটাচমেন্ট এন্ড পেনিট্রেশন। পেনিট্রেশন হওয়ার পরে যে জেনোমিকের বাইরে যে প্রোটিন শেলটা ছিল সেটা এক্সপোজ হয়ে যাবে, সরি এটা ডিস্ট্রয় হয়ে যাবে। তখন কি জেনোমটা এক্সপোজ হবে, সেটাকে বলা হচ্ছে আনকোডিং। ভাইরাল ডিএনএ ইন দ্য নিউক্লিয়াস, সেলের নিউক্লিয়াসে ভাইরাল ডিএনএ তে চলে আসলো। তারপরে যেটা হবে সেটা হচ্ছে আর্লি ট্রান্সক্রিপশন এবং আর্লি ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশনে কি তৈরি হয়? ট্রান্সলেশনে কি তৈরি? ট্রান্সক্রিপশনে কি হয়? এগুলি সবই প্রোটিন সিনথেসিস, mRNA এমআরএনএ এবং সিনথেসিস অফ দা। তাহলে ট্রান্সলেশনে কি তৈরি হবে? মেসেঞ্জার আরএনএ যখন প্রোটিন মেসেজগুলি protein মানে একদম স্পেসিফিক মেসেজগুলি যখন তাকে পাঠাবে তখন সে প্রোটিন তৈরি করবে। তাহলে ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন মানে তার মানে আলটিমেটলি প্রোটিন সিনথেসিস হবে। যখন প্রোটিন সিনথেসিস হবে তখন ডিএনএ সিনথেসিস এন্ড লেট ট্রান্সক্রিপশন। লেট ট্রান্সক্রিপশন, লেট ট্রান্সক্রিপশনে কিন্তু এই যে আর্লি ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনে যে প্রোটিনগুলি তৈরি হচ্ছে all are structure, sorry, enzymatic protein of the virus. Enzymatic protein তার মানে হোস্ট সেলের আরএনএ ডিপেন্ডেন্ট অথবা ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ।
দেখো সিনথেসিস অফ দ্য আর্লি প্রোটিন এখানে লেখা আছে এনজাইম সাচ এস পলিমারিটি যতগুলি আছে সেগুলিকে আমরা বলছি এনজাইমেটিক প্রোটিন অফ দ্য ভাইরাস। তারপরে লেট ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন সেখানে প্রোটিন তৈরি হবে, যে প্রোটিনগুলি তৈরি হবে অল আর স্ট্রাকচারাল প্রোটিন অফ দ্য ভাইরাস। স্ট্রাকচারাল প্রোটিন দেখো এগুলি তৈরি হচ্ছে সব স্ট্রাকচারাল প্রোটিন, এগুলি তখন অ্যাসেম্বলি হয়ে কি হলো এই দেখো জেনোম তার বাইরে হচ্ছে প্রোটিন, তাহলে অ্যাসেম্বলি হলো সবগুলি একসাথে, তখন রিলিজ অফ ভাইরাস এন্ড লাইসিস অফ দ্য ইনফেক্টেড সেল, সেলকে ব্রেক ডাউন করে এই ভাইরাসগুলি তখন বেরিয়ে যাবে, নিউমোনাস প্রোজেনিয়াল ভাইরাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার রিপ্লিকেশন। তাহলে এটা যারা হচ্ছে যাদের এনভেলাপ নাই তারা হচ্ছে এইভাবে সেলকে লাইসিস করে বেরিয়ে যাচ্ছে, আর যাদের এনভেলাপ আছে তারা বের হচ্ছে, সেটা হচ্ছে বার্ডিং বাই দ্য প্রসেস অফ বার্ডিং, হোস্ট সেলকে নিয়ে ওরা বেরিয়ে যেতে হবে, এটাকে বলা হচ্ছে বার্ডিং। এই দেখো এটা হচ্ছে বার্ডিং, এটা এটা হোস্ট সেল, এর মধ্যে হোস্ট সেলের কিছু স্ট্রাকচার নিয়ে এই ভাইরাসটা বেরিয়ে যাচ্ছে, তার এনভেলাপ হচ্ছে। তাহলে দেখো এই স্ট্রাকচারটা ভাইরাসের গায়ে এসছে, এটা হচ্ছে এনভেলাপ, এটাকে এই প্রসেসটাকে আমরা বলছি বার্ডিং, এবং যে এনভেলাপটা নিয়ে আসছে সেটা হচ্ছে লাইপোপ্রোটিন, লিপিড হোস্ট সেল থেকে আসছে, আর প্রোটিনটা হচ্ছে ভাইরাসের নিজস্ব। তাহলে এটাকে দুই প্রসেসে আমরা রিলিজ হচ্ছে, একটা হচ্ছে সেল লাইসিস আর একটা হচ্ছে বার্ডিং। তাহলে রিপ্লিকেশন স্টেপগুলি আমরা আবার একটু দেখি, ছবিটা দেখবো, তোমার মুখস্থ করার কোনো কিছু নেই। তাহলে রিপ্লিকেশন হচ্ছে প্রথমে আমরা বলছি অ্যাটাচমেন্ট, ছবি থেকে আসি, এখান থেকে আর দরকার নেই, আমরা ছবি থেকে আসি। অ্যাটাচমেন্ট, এখানে অ্যাবজর্পশন দিয়েছে, অ্যাটাচমেন্ট এন্ড পেনিট্রেশন, ওইভাবেই তোমরা লিখবে পেনিট্রেশন। আর নাম্বার 3 হচ্ছে আনকোডিং, জেনোম এক্সপোজ, এবং আর্লি ট্রান্সক্রিপশন, আর্লি ট্রান্সলেশন, formation of protein. These are the enzymatic protein of the virus. Then late transcription, late translation, formation of the structural protein of the virus. Number 8, 1, 2, 3, 4, এভাবে দিয়েছে, assembly of the virus, and last one হচ্ছে release of the virus from the infected cell by two processes. One is in case of the naked virus, সেটা হচ্ছে by lysis, and in case of the enveloped virus by the process of binding. তাহলে রিপ্লিকেশন হয়ে গেল, বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ বোঝা জি, যাচ্ছে? জি ম্যাম। ঠিক আছে, তাহলে ছবিটা দেখবে তোমরা, ছবি দেখে পয়েন্টগুলি শুধু লিখে ফেলবে, এটা আর বলার কিছু নেই। ঠিক আছে, এখানে আমরা শুধু রিলিজের কথাটা আবার একটু আসি। ভাইরাস পার্টিকুলার রিলিজ from the cell either by two process. One is rupture of the cell membrane and release of the virus in case of non-enveloped virus, and other which occur by enveloped viruses, that is release of virus by budding through the outer membrane of the host cell, through the outer membrane of the host cell, যেটাকে বলা হচ্ছে budding। রিলিজটা বিভাগে হচ্ছে এটা, তার ডায়াগ্রাম budding। Like most enveloped virus derive their lipoprotein envelope from the cell membrane. দুটো পিকচার, এই পিকচারটা এই ছবিটা যদি তোমাদের অনেক সময় দিয়ে দেওয়া হয় অস্প্রি অথবা তখন তোমাদেরকে এটা ডিসক্রাইব করতে হবে, এটা দিয়ে হয়তো দিয়ে দিবে এটা হোয়াট ইজ দ্য প্রসেস অফ ভাইরাস রিপ্লিকেশন, তখন তোমরা বার্ডিং বলবে, এবং পরে যখন আমরা দেখবো তখন বলবো যে কোন কোন ভাইরাস এই প্রসেসে ইনফেক্টেড সেল থেকে রিলিজ হয়। এনভেলপ ভাইরাস বললে তো হবে না, তখন নামগুলি আমাদের বলতে হবে, নামগুলি আমরা আস্তে আস্তে করি। দুটো জিনিস আছে জেনেটিক স্ট্রাকচারের সাথে, একটা আমাদের হচ্ছে পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস আরএনএ বলা, আরেকটা হচ্ছে নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস। এটাকে আবার অন্যভাবে বলা হয় পজিটিভ পোলারিটি অফ দ্য আরএনএ ভাইরাস, নেগেটিভ পোলারিটি অফ দ্য আরএনএ ভাইরাস, দুটো টার্ম ইউজ করা হয়, অনেক সময় ভাইবাতে জিজ্ঞাসা করেন। তাহলে পজিটিভ পোলারিটি ভাইরাস বলতে আমি কি বুঝি, দিস ভাইরাস ইউজ দেয়ার RNA genome directly at the messenger RNA. তাহলে জেনোটাই কাজ করতেছে সেল রিপ্লিকেশন ডাইরেক্টলি অ্যাট মেসেঞ্জার RNA, এটাকে বলা হচ্ছে পজিটিভ পোলারিটি অফ দ্য
RNA ভাইরাস, যেমন পলিও ভাইরাস, হেপাটাইটিস এ, সি ভাইরাস, ডেঙ্গি অ্যান্ড রুবেলা ভাইরাস। তাহলে পজিটিভ পোলারিটি বলতে আমরা কি বলবো? জেনোমিক আরএনএ ডাইরেক্টলি অ্যাক্ট এজ মেসেঞ্জার। polio, hepatitis A, C, dengue, and rubella. Negative polarity of the RNA virus বলতে আমরা ওর জেনোমটা সরাসরি কাজ করতে পারবো না। তাহলে কি হচ্ছে, এখানে একটা এনজাইমের হেল্প নিতে হবে, viral RNA polymerase to synthesize that messenger RNA। তাহলে জেনোমিক আরএনএটা সরাসরি কাজ করতে পারবে না, এনজাইমের হেল্প নেবে। যে সমস্ত পলিমারেজ আছে তারা তখন মেসেঞ্জার আরএনএ সিনথেসাইজে হেল্প করবে, তাকে বলা হচ্ছে নেগেটিভ পোলারিটি অফ দ্য আরএনএ ভাইরাস। যেমন ইনফ্লুয়েঞ্জা, প্যারাইনফ্লুয়েঞ্জা, মিজলস, মাম্পস এন্ড র্যাবিস, এগুলি সবই একটু ফাইবার কোশ্চেন। DNA virus যেগুলো আছে replicate in the nucleus except the pox virus which replicate in the cytoplasm। তাহলে অনেক DNA ভাইরাস আছে যারা DNA ভাইরাস গুলো all DNA ভাইরাস are replicated in the nucleus except the pox virus যেটা সাইটোপ্লাজমে রিপ্লিকেট করে, যেটা বলা হয় MCQ। ভাইবার জন্য ইম্পর্টেন্ট, MCQ তে থাকে। RNA virus তাহলে তার অপোজিট, replicate in the cytoplasm except retro and influenza virus replicate in the nucleus। তাহলে RNA ভাইরাস গুলি কোথায় রিপ্লিকেট করে? Most of the RNA virus replicate in the cytoplasm except retrovirus। retro মানে HIV ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলি রিপ্লিকেট করছে ইন দ্য নিউক্লিয়াস। তাহলে এগুলি মনে রাখতে হবে, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। জিজ্ঞাসা করবে কোন ভাইরাসটা, কোন আরএনএ ভাইরাসটা নিউক্লিয়াসে রিপ্লিকেট করে। রেট্রো ভাইরাসের এক্সাম্পল হচ্ছে, আমরা রেট্রো ভাইরাস বলতে যে ভাইরাসটা বলতে খুব কমন ভাইরাস HIV ভাইরাস। Now the classification of the virus. Classification actually depend, ক্লাসিফাই করা হচ্ছে তার জেনোমিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড। অনেকটা আছে এনভেলপের মধ্যে, একটা এনভেলপ আর নন এনভেলপ ভাইরাস। তাহলে genomic structure, the basis of genomic structure, virus is divided into two groups, RNA and DNA viruses। এখন আমরা আসি DNA viruses। ফ্যামিলি না জানলেও চলবে, তারপর আমি প্রথমে একটু বলে নিই। ফ্যামিলি হচ্ছে পার্ভো ভাইরাস, এক্সাম্পল হচ্ছে B19 ভাইরাস, প্যাপোগো ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অ্যাডিনোভাইরাস ফ্যামিলি, এটার এক্সাম্পল হচ্ছে অ্যাডিনোভাইরাস। হেপাডেনা ভাইরাস, যার এক্সাম্পল হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। হার্পিস ভাইরাস একটা বিশাল ফ্যামিলি, তার মধ্যে কিছু কিছু ভাইরাস আছে, হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, টাইপ 2, varicella zoster, cytomegalovirus, Epstein-Barr virus, hepatitis, herpes simplex type 8। আর এটা হচ্ছে পক্স ভাইরাস, তার এক্সাম্পল হচ্ছে স্মল পক্স এন্ড ভ্যাকসিন। তাহলে এটা দেখো, আমরা একটু ডিএনএ ভাইরাস গুলির নাম আমি বললাম। তাহলে আমি যদি ফ্যামিলিটা ভুলে যাই তাহলে কোনো প্রবলেম নেই। আমাকে যদি বলা হয় পরীক্ষায় কতগুলো ইম্পর্টেন্ট ডিএনএ ভাইরাসের নাম, তাহলে প্রথমেই যেটা আমরা বলবো ইম্পর্টেন্ট ডিএনএ ভাইরাস যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, ভাইভাতে আমরা একটু চেঞ্জ করে বলবো। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, যেটা বললে টিচাররা খুশি হবে, সেটাই আমি প্রথমে বলবো, হেপাটাইটিস বি ভাইরাস। তারপরে আসো হার্পিস ভাইরাস ফ্যামিলি, এটার মধ্যে কি কি ভাইরাস আছে? হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, 2, varicella zoster, cytomegalo, Epstein-Barr virus, হার্পিস সিমপ্লেক্স টাইপ 8, এগুলি সবই হার্পিস ভাইরাস ফ্যামিলি। তাহলে এটা অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স আমি বলছি। তারপর নাম্বার 3 তে আমরা বলবো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তারপর আমরা যে এডিনো ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি ডিজিজ করে বলতে পারবে? শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। বলো, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি ডিজিজ করে? এর এগেইনস্টে ভ্যাকসিন আছে কিনা? হিউম্যান প্যাপিলোমা জেনিটাল ভাইরাস, হার্পিস। জেনিটাল হার্পিস করে হার্পিস ফ্যামিলির মধ্যে। জেনিটাল কি বলে এটাকে? সার্ভাইকাল কার্সিনোমা। সার্ভাইকাল, আর জেনিটাল হার্পিস হচ্ছে হার্পিস। এটার এগেইনস্টে ভ্যাকসিন আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ভ্যাকসিন আছে কি না?
জি ম্যাম আছে। আছে ম্যাম। আছে। ভ্যাকসিন আছে, তুমি দিয়েছো? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, ভ্যাকসিন আছে এটা। তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা হচ্ছে মেয়েদের বেশি করে, ছেলেদেরও করে, তবে মেয়েদের ফিমেলদের কি হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা জেনি স্কিনে ওয়াট ওয়াট করে, এগুলো অনেকগুলি সেরোটাইপ আছে একটা একটার সাথে রিলেটেড। মোর দেন 100 সেরোটাইপ আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে, তার মধ্যে যেটা ক্যান্সার করে সেটা 16 এবং 18, অন্যগুলি জেনিটাল ওয়াট ওয়াট স্কিনে কিছু ইনফেকশন। আর এডিনো ভাইরাস, তারপরে বলে এডিনো ভাইরাসটা হচ্ছে ডায়রিয়া করে, কাদের বলে বাচ্চাদের ডায়রিয়া। আর B19 আমি ভুলে গেলেও কোনো প্রবলেম, তাহলে এখনই একটু ইম্পর্টেন্ট আমরা বলছি হেপাটাইটিস বি ভাইরাসটা আমরা আগে বলবো। হেপাটাইটিস বি ভাইরাস এটা কি করে? হেপাটাইটিস করে, একদমই খুবই ইম্পর্টেন্ট ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস এটা কেন এত বেশি ডেঞ্জারাস? হ্যাঁ, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস হলে কি কি হয়? অনেকদিন ধরে যদি হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনটা থাকে তাহলে কি হতে পারে? ক্রনিক ইনফেকশন। যদি হেপাটাইটিস বি, হেপাটাইটিসের মধ্যে এ বি সি ডি ই পর্যন্ত আছে, তার মধ্যে বি এবং সিটাই হচ্ছে কি করে? ক্রনিসিটি করে। ক্রনিক ইনফেকশন করলে ওরা কি করে? করতে পারবে? অনেকদিন ধরে যদি ইনফেকশন গুলি থাকে তাহলে সিরোসিস আর হেপাটোসেলুলার কার্সিনোমা। এমনি হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হলে মোর দেন 90% কিন্তু কি হয়? কমপ্লিট রিকভারি। তার মধ্যে 10% যদি থাকে ওদের মধ্যে কিছু আবার ক্রনিক হয়, কিছু ফার্মিনেটিং হয়, ক্রনিক থেকে আবার কিছু ভালো হয়ে যায় এবং কিছু কি হয় তোমার সিরোসিস, সিরোসিস থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা আজকাল অনেক বেশি হচ্ছে। আর হেপাটাইটিস বি এবং সি দুটোর মধ্যে ক্রনিসিটি সবচেয়ে বেশি হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। যাদের যাই হোক এগুলি পরে ডিসকাশন হবে। তাহলে বিটা বললাম আমরা। আর তোমরা যেটা বললে জেনিটাল হার্পিস, সেটা অ্যাকচুয়ালি হার্পিস 2টা করে। এগুলি হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 যেটা হচ্ছে কি করে? ওটা জিঞ্জিভিস্টোমাটাইটিস না, আমাদের দেখা যায় যে অনেক সময় মুখের এই যে চারিদিকে একটু ছোট ছোট ব্লিস্টারের মতো ডেভেলপ করে, যেগুলিকে বলা হচ্ছে জিঞ্জিভিস্টোমাটাইটিস। হার্পিস সিমপ্লেক্স টাইপ 2 জেনিটাল হার্পিস করে, ভেরিসেলা জোস্টার, shingles, cytomegalovirus, cytomegalovirus, Epstein-Barr ভাইরাস কি ডিজিজ করে বলতে পারবে? পরে আসবে অ্যাকচুয়ালি Epstein-Barr ভাইরাস নাম শুনেছো? কোন সেলের গায়ে ওদের জন্য রিসেপ্টর আছে? বি না টি সেল, টি লিম্ফোসাইট? Epstein-Barr ভাইরাস বি না টি B. লিম্ফোসাইটের? বি, ভেরি গুড। তাহলে বি না টি? ম্যাম বি। বি, আচ্ছা ঠিক আছে। Epstein-Barr ভাইরাস কি করে এটা বলতে পারছো না? তোমরা ইয়ে পড়েছো তো কি জানি হেমাটোলজিতে? বার্কিট হ্যাঁ, লিম্ফোমা। এমনি নরমালি কি করে সেটা বলো। নরমালি হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস, বার্কিট লিম্ফোমা, ওগুলো হচ্ছে তার কাছে বার্কিট লিম্ফোমা, নাজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা। ঠিক আছে, ওগুলো আমরা পরে আসবো। স্মল পক্স আছে নাকি আমাদের দেশে? ঠিক আছে, এখন হচ্ছে আরএনএ ভাইরাস। তাহলে ডিএনএ তো আমরা গেলাম। আরএনএ ভাইরাস, আরএনএ মধ্যে ফ্যামিলি হচ্ছে পিকর্না ফ্যামিলি। আমাদের হচ্ছে এক্সাম্পল হচ্ছে পলিও ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস। এই দুটো বলে রাইনোটা বলা দরকার নেই। পলিও ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস। ক্যালসি ভাইরাস এক্সাম্পল হচ্ছে নরওয়াক ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস। রিও ভাইরাসের মধ্যে ওটা যেটা ইনফ্যান্টাল ডায়রিয়া করছে। ফ্লেবি ভাইরাস, ফ্লেবি হচ্ছে ইয়েলো ফিভার, ডেঙ্গি, হেপাটাইটিস সি ভাইরাস। ডেঙ্গি কিন্তু আবার আসছে। টোগা ভাইরাসের এক্সাম্পল হচ্ছে রুবেলা। রেট্রো ভাইরাসের এক্সাম্পল হচ্ছে এইচআইভি, হিউম্যানটিসেলিকুমিয়াল ভাইরাস। তোমরা একটু জিনিস খেয়াল করবে, ডিএনএ ভাইরাস কিন্তু কম, মোস্ট অফ দ্য ভাইরাস আর আরএনএ কন্টেইন। অর্থোমিক্সো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারামিক্সো ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা, মিজলস, মাম্পস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। র্যাবডো ভাইরাসের এক্সাম্পল হচ্ছে র্যাবিস। ফ্লিও ভাইরাস ফ্যামিলির মধ্যে হচ্ছে ইবোলা, মারবার্গ। ডেল্টা ভাইরাস হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাস। তাহলে মোস্ট অফ দ্য ভাইরাস হচ্ছে আমরা দেখা যাচ্ছে আরএনএ ভাইরাস।
ফ্যামিলিটা যদি কিছু কিছু মনে রাখতে পারো রাখো, পলিও ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস, ক্যালসিসি ভাইরাস ও নরওয়ার্ক, হেপাটাইটিস জি, রিউর মধ্যে রোটা, ফ্লেভির মধ্যে ইউলো ফিভার, ডেঙ্গি, হেপাটাইটিস সি, টোগার মধ্যে হচ্ছে রুবেলা, রেট্রোচে এইচআইভি, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, অর্থোনিক্স ইনফ্লুয়েঞ্জা, প্যারামিক্স ও প্যারাইনফ্লুয়েঞ্জা, মিজেলস, মাম্পস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, র‍্যাবডোভাইরাস, রেবিস, ফ্লেভি ভাইরাসের মধ্যে হচ্ছে ইবোলা, মার্বার্গ, ডেল্টা ভাইরাসের মধ্যে হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাস। ফ্যামিলি সবগুলি মনে রাখার দরকার নেই, যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, যেমন ফ্লেভি ভাইরাস, এটা ফ্যামিলিতে জানা থাকলে একটু বেটার, এখন যেহেতু দুনিয়া বেশি হচ্ছে। আর একটা ভাইরাস আমরা এটাকে অ্যাড করব, যেটাকে আমরা বলছি কি, আরো কিছু আছে, চিকুনগুনিয়া আছে, আর কি আছে এখন যেটা নিয়ে আমরা কিছু করোনা, এগুলো সবই আরএনএ ভাইরাস। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় নেম দ্য আরএনএ ভাইরাস, তাহলে আমরা শুরুই করতে হবে প্রথমে হেপাটাইটিস ভাইরাস নিয়ে। একটা মজার ব্যাপার দেখো, হেপাটাইটিস বি ভাইরাস শুধু ডিএনএ, আর যত হেপাটাইটিস ভাইরাস গুলি আছে সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। তাহলে এক্সেপ্ট হেপাটাইটিস বি অর আরএনএ ভাইরাস। তাহলে হেপাটাইটিসটা বললে, তারপরে তুমি পলিও বলো, তারপরে রোটা বলো, তারপরে ডেঙ্গি, ইয়েলো ফিভার এগুলি বলো, রুবেলা, তবে এইচআইভি, আরেকটা রেট্রো ভাইরাস ফ্যামিলিতে কি কি ভাইরাস আছে সেগুলি জিজ্ঞাসা করবে। সেটা হচ্ছে তোমাকে সেটার এক্সাম্পল বলতে এখানে ফ্যামিলিতে দরকার রেট্রো বা এইচআইভি ভাইরাস এন্ড হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। রেট্রো ভাইরাস কেন বলা হচ্ছে এটা আমরা পরে ডিসকাস করব। তারপরে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা, মিজেলস, মাম্পস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, র্যাবিস খুব ইম্পর্টেন্ট, আর ইবোলা, মার্বার্গ মনে থাকলে বলবে। আর হেপাটাইটিসের সাথে তো হেপাটাইটিস ডি টা চলে গেছে, তাহলে শুধুমাত্র বি ছাড়া যত হেপাটাইটিস আছে সবগুলো হচ্ছে কন্টিনিউ ভাইরাস। আরএনএ ভাইরাস সবচেয়ে বেশি, ডিএনএ ভাইরাস কম, অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্ট তোমরা বলবে। এখন আসো পোর্টাল অফ এন্ট্রি, কোন কোন ভাইরাস কোন কোন রুটে ট্রান্সমিশন হয় সেগুলো একটু জানবো। রেসপিরেটরি ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, Epstein-Barr virus, herpes simplex type 1, MMR মানে হচ্ছে measles, mumps, rubella। আর কি অ্যাড করতে পারি আমরা এখানে? আর কি অ্যাড করা হচ্ছে এখন যেটা করোনা, সেটা রেসপিরেটরি রুটে ট্রান্সমিশন হচ্ছে। তাহলে ইনফ্লুয়েঞ্জা আরো আছে, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি মিজেলস, মাম্পস, এটা নিচে এসছে, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, Epstein-Barr ভাইরাস, herpes simplex, কোনটা herpes simplex টাইপ 1, করোনা, এরা সব রেসপিরেটরি রুটে ট্রান্সমিশন হচ্ছে। আরো আছে কিছু যদি জিআইটি, ফিকুরাল রুটে কোন কোন ভাইরাস ট্রান্সমিশন হয়? হেপাটাইটিস এ এবং ই, এখানে আছে না হেপাটাইটিস এ এবং ই ফিকুরাল রুটে ট্রান্সমিশন হয়। পলিও ভাইরাস ফিকুরাল রুটে ট্রান্সমিশন হয়। রুটা ভাইরাস যেটা ইনফ্যান্টাল ডায়রিয়া করে, এটা হচ্ছে রেসপিরেটরি রুটে ট্রান্সমিশন হচ্ছে। তাহলে হেপাটাইটিস এ এবং ই দুটোকেই বলতে হবে থ্রু ফিকুরাল ট্রান্সমিশন, বাই দ্য বাইট অথবা থ্রু স্কিন, র্যাবিস, ইয়েলো ফিভার, ডেঙ্গি, মশা কামড় দিলে যেগুলি হয়, র্যাবিট অ্যানিমেল বাইট করলে যেটা হয় সেটা হচ্ছে ডেঙ্গি। কোন মশা কামড় দিলে হয়? হুম, কোনটা বলো? এডিস এজিপ্টি। এডিস, ভেরি গুড, এডিস এজিপ্টি। র্যাবিট হচ্ছে র্যাবিট অ্যানিমেল বাইট করলে সেটা হবে ডগ, কিছু আছে, ইয়েলো ফিভারও তাই। সেক্সুয়াল রুটে যেসব ভাইরাস ট্রান্সমিশন হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, এইচআইভি ভাইরাস, হার্পেস সিমপ্লেক্স টাইপ 2, এটা হচ্ছে যে সেক্সুয়াল রুট অথবা জেনিটাল ট্র্যাক্ট। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমি খুব সংক্ষেপে লিখেছি, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এইচআইভি ভাইরাস, হার্পেস সিমপ্লেক্স টাইপ 2, কিছু কিছু বাদ পড়ে গেছে, সাইটোমেগালো ভাইরাস হতে পারে। আর থ্রু প্যারেন্টাল রুটের যেসব ভাইরাস ট্রান্সমিশন হয় সেটা হচ্ছে হেপাটাইটিস বি, সি, ডি, এইচআইভি, সাইটোমেগালো, হিউম্যান টি সেল লিম্ফোট্রপি ভাইরাস।
প্যারেন্টাল রুট অথবা থ্রু ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে এই সমস্ত ভাইরাস ট্রান্সমিশন হয়। আমরা দেখি হেপাটাইটিস বি, সি, ডি, এইচআইভি, সাইটোমেগালো, হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস। সেজন্য ব্লাড ট্রান্সমিশনের আগে আমরা সাধারণত স্ক্রিনিং করতে হবে। ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশনটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, রুবেলা ভাইরাস, আর হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। ট্রান্সপ্লাসেন্টাল হেপাটাইটিস বি ভাইরাস ও ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হচ্ছে হেপাটাইটিস। তাহলে এইচআইভিও ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হচ্ছে। তাহলে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হচ্ছে সাইটোমেগালো, রুবেলা, হেপাটাইটিস বি ভাইরাস, এইচআইভি ভাইরাস। এগুলি খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ধরে ধরে। ভাইরাস দ্যাট কজ পেরিনেটাল ট্রান্সমিশন। পেরিনেটাল প্রথমে জিজ্ঞাসা করবে পেরিনেটাল ট্রান্সমিশন বলতে তুমি কি বুঝো। তাহলে এটাকে তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল at the time of the birth and breastfeeding. তাহলে ভাইরাস দ্যাট কজ দ্য পেরিনেটাল ইনফেকশন, একটা হচ্ছে টাইপ অফ ট্রান্সমিশন। আর কি কি ভাইরাস? ট্রান্সপ্লাসেন্টাল সাইটোমেগালো ভাইরাস, রুবেলা ভাইরাস, ওগুলি বলবে না। সাইটোমেগালো ভাইরাস, রুবেলা ভাইরাস, হেপাটাইটিস বি, সি ভাইরাস, এইচআইভি ভাইরাস। At the time of birth, same hepatitis B and C, herpes simplex type 2, HIV virus, human papillomavirus. Breastfeeding, cytomegalovirus and HIV virus, human T cell lymphotropic virus. Breastfeeding এর মধ্যে HIV টা বাদ পড়ছে, তাহলে cytomegalovirus, HIV virus and human T cell lymphotropic virus. The envelope virus কি কি আসলে ক্লাসিফিকেশনের সময় পড়ানো কথা ছিল। envelope virus এর মধ্যে ডিএনএ এবং আরএনএ দুটো গ্রুপ যদি আমরা করে ফেলি, ডিএনএ envelope virus হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। আর হার্পিস ভিআইডি মানে হার্পিস ফ্যামিলির মধ্যে যে ভাইরাসগুলো আছে অল আর envelope virus। আরএনএ envelope virus এর মধ্যে কি কি আছে? রুবেলা ভাইরাস, এইচআইভি, হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, rabies virus are the envelope virus. Hepatitis B টা আবার বাদ পড়েছে, ওটা একটা envelope virus। তাহলে কিছু কিছু বাদ পড়েছে। হেপাটাইটিস বি ভাইরাস, এটা envelope virus। রুবেলা ভাইরাস, এইচআইভি, হিউম্যান টি সেল, ইনফ্লুয়েঞ্জা তো তোমরা এখনই জানো, rabies ভাইরাস, এগুলো হচ্ছে। আর কি আছে এখন যেটা আমরা দেখছি? আর কি আছে? দুইটা নাম বলতে পারবে envelope কোনটা আছে? এগুলি হচ্ছে envelope virus, RNA envelope virus. Virus that cause the zoonotic disease. Zoonotic disease মানে জেনেটিক বলতে আমরা কি বুঝি? অ্যানিমেল থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে rabies, yellow fever এবং ডেঙ্গু। হোস্ট ডিফেন্সটা আমরা তাহলে নেক্সট ক্লাসে পড়াই। হ্যাঁ, কিভাবে হোস্ট ভাইরাস জি ম্যাম। এগেইনস্টে কিভাবে হোস্ট ডিফেন্স হচ্ছে, যেটুকু পড়ালাম সেটুকু তোমরা পড়বে, সেগুলি থেকে কোশ্চেন পড়ার পরে আমাকে জিজ্ঞাসা করতে পারবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখব যে হোস্ট ডিফেন্সটা কি আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম